নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো। সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে আমাদের প্রিয় দিদিভাই শারিদি ভাই দিয়েছেন বিষয়, ভীষণ ভালো একটা বিষয়, যে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এটাকে কি সুখ বলে? আমরা সত্যি কথা আমি চেষ্টা করছি বলবার যতটা পারছি। সুখ না প্রত্যেকের কাছে সমান তো নয়, যে সুখ একই রকমভাবে মানুষকে কিসে সুখ পায় আমরা নিজেরাই সেটা জানি না, যে আমরা কিসে সুখী হব আমরা কিন্তু সেটা নিজেরাই জানি না। কখনো আমরা ভাবি আমরা যতটা পেয়েছি আমরা তাইতে তো কখনোই তৃপ্ত হতে পারি না। আমাদের একদম মনের চাওয়া পাওয়াটা অনেক বেশি। যা আমাদের আছে সেটা তো আছেই, আমাদের আরেকটু পেলে হয়তো আরেকটু খুশি হতাম, বা যেটা মন থেকে চাইছি সেটাও যখন পেয়ে যাব তখন মনে হতো ওটা পেলে হয়তো আমরা সুখী হতাম, এরকম মনে হয়। আর সুখ হচ্ছে, আমি বারবারই বলি, সুখ আর শান্তি কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ শান্তি, মানে একটা শান্তি, কি বলবো, কোথাও কোনো কলহ নেই, আমার মনের শান্তি, প্রাণের শান্তি, আর আবার একে অপরের পরিপূরক। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু জীবনে সুখ শান্তি দুটোই থাকে না, খুব কম মানুষের থাকে এটা। আর আমরা যদি বারবারই একটা কথা বলার, এর আগে যদিও এই ধরনের আমরা আলোচনা অনেক করেছি হ্যাশট্যাগ আমরা সকলেতে, তবুও বলবো যে শান্তি বা সুখ এমন একটা জিনিস না যেটা আমাদেরকে তৃপ্ত করতে পারবে। আমরা সুখী, এইটা যখন আমরা নিজেদের মনকে বোঝাতে পারবো যে আমরা সুখী, আমরা পেয়ে গেছি, এটা পেয়েছি, এটাতে আমরা তৃপ্ত, বা এটাতে আমি সুখ অনুভব। সুখ হচ্ছে আরাম, বিলাসিতা। তো আমি হয়তো একটা কিছু চাইছি, যে আমি একটা বেশ আরাম প্রিয় একটা, মানে বিলাসিতার জীবন আমি ভোগ করব। তো যতটা আমি আছি তার থেকেও যখন একটু বেশি পেলাম, আমার কিন্তু তখনও মনটা শান্তি হবে না বা তৃপ্ত হবে না, যেটাতে আমি সুখ পাচ্ছি। তখন আমার মনে হবে আরেকটু হলে বোধহয় আরেকটু ভালো হতো। এটাই আগেকার দিনে, একটা কথা বলি, আগেকার দিনে মানুষ হচ্ছে প্রচণ্ড, মানে নিজেরাই নিজেদের কর্মটা করতো, বা এরা এরা কি ছিল, অল্পের সন্তুষ্ট ছিল। আমি বারবারই এটা বলি যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, পুরুষ মানুষ বাইরে কাজকর্ম করতেন এবং ইনকাম যেটা হতো সেটা ইনকাম করে নিয়ে আসতেন, এবং বাড়ির মহিলারা বাড়ির কাজকর্ম করতেন এবং পরিশ্রমও করতেন অত্যাধিক। তখন সেই কয়লা দিয়ে আঁচ দেওয়া হতো, কাঠ দিয়ে রান্না করা হতো, এত মানুষের জন্য রান্না, একসঙ্গে একসঙ্গে পরিবার ছিল, মানে প্রত্যেককে বেশি বেশি করে কাজ করতে, তো বেশি করে, যেমন একজনের অসুবিধা হলে আরেকজন সামলিয়েও দিত, তেমন কাজটাও বেশি। এখন যেমন একটা কথা বলি, ছোট্ট ফ্যামিলি হোক, আমি কথা বলছি, আমার যদি শুধুমাত্র দুটো ছেলে, আমি আমার হাজব্যান্ড রয়েছি, তাহলে কি হলো, আমি যদি অসুস্থ হই, আমার ছেলেটা তিনজনের খাবার তো একটু কিনে নিই, একটু অর্ডার করে দিই, হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কিন্তু তখনকার দিনে কি ছিল, এত বড় পরিবার, হয়তো তোমার শরীর খারাপ হলো, আর একজন তোমার জায়গাটা হয়তো সামলিয়ে দিল, কিন্তু সকলকে সকলের জন্য এত করতে হতো সারাদিনে না। তখন মহিলারা মানে নিজেদের জন্য অতটা সময় নেই, এই দুপুরবেলা হয়তো একটু সময় পেত, তারপরে আবার রাত্রিবেলা আবার সেই কাকভোর থেকে উঠে স্নান সেরে সব কিছু কাজকর্ম করে সারাদিন তারা করেই যাচ্ছে। তারই মধ্যে ওই কুটকাচালিও চলছে, গল্পগুজবও চলছে, আনন্দ, পুজো আছে, সব কিছু, এই হচ্ছে ব্যাপার। তো তারা কিন্তু তখন এটাতেই খুশি ছিল, এটাতেই তারা, যাদের একটু আর্থিক সচ্ছলতা ছিল, তারা কাজের লোক ছিল, এটাতেই তারা খুশি, এইভাবেই। কিন্তু এখন মানুষের সুখ বলতে একটা ভীষণ ভালো জীবন চায়, সকলেই চায়, প্রত্যেকের মধ্যেই আমি যা তার থেকে আরেকটু বেশি হলে আমার ভালো হতো। কিন্তু যখনই আমি সেই আরেকটু বেশিটা পেয়ে যাচ্ছি, তখনই কিন্তু ওইখানেই আমি থেমে যাচ্ছি না, তখন মনে হচ্ছে আমি আরেকটু পেলে ভালো হতো। একটু বিজ্ঞাপন বিরতি হলো, সেটা আমার সুখ হলো, আমার ওইটাতে আমি তৃপ্ত হতে পারলাম না। আমার তখন কি হলো, আরেকটু আরেকটু বিরতি হলে বোধহয় ভালো হতো, তাই না? এটা হতো ব্যাপার। যেমন একটা কথা বলি, আমরা সুখী কিভাবে বলবো নিজেকে, সুখ তো যার যার কাছে তার তার মতন। আমার কাছে আমি কতটা চাইছি আমি নিজেই জানি না, যে ঈশ্বর কতটা আমাকে দিলে আমি সুখী হতে পারবো। সেরকম আমার
আরও যারা আমার মতন আছে তাদের ক্ষেত্রেও তাই। তারা কতটা পেলে সুখী হতে পারবে তারা নিজেরাই জানে না। তাহলে মানে সুখটাকে মানে একটা মাপকাঠি দিয়ে বোঝাতে পারবো না। তো একটা মাপকাঠি দিয়ে বোঝাবো কী করে যে এই এতটা হলে আমার সুখ হবে? এটা হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় এইভাবেই দিদিভাই কীভাবে বোঝাতে চেয়েছেন জানি না আমি। দিদিভাই যদি এই ব্যাপারটা নিজে বলতেন মনে হয় ভালো হতো। আমি সকলেরটা অবশ্যই শুনবো। কালকে আমি ছিলাম না, আমি কবিতার দেওয়া বিষয়টা আমি বলতে পারিনি। মানে এটাতে ভীষণ খারাপ লেগেছে। কবিতাও খুব সুন্দর একটা বিষয় দিয়েছিল কালকে, অনেকটা কিন্তু একই টাইপের। তাই আমি এটা নিয়েও একটুখানি বলে দিচ্ছি যে কবিতা দিয়েছে প্রচণ্ড কষ্ট পেলে একটুখানি থেমে গিয়ে আবার নতুন করে স্টার্ট করো। এটাও খুব মানে খুব সুন্দর একটা বিষয়। আমি যখন মনের মধ্যে একটা কষ্ট পেলাম, মারাত্মক কষ্ট, কিন্তু সেই কষ্টটা নিয়ে যদি আমি ধরে বসে থাকি যে আমার এই কষ্টটা হয়েছে, তাহলে কিন্তু আমি ওখানেই থেমে গেলাম, হেরে গেলাম, শেষ হয়ে গেলাম। তো অবশ্যই একটু আমি থামতে আমাকে হবে, কিন্তু তারপরে আমাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। এটা আমি বারবারই বলেছিলাম, অনেকবার অনেক রকম উদাহরণ দিয়েছিলাম। আমি একদম নিজের আমার বলি, আমার ছোটো কাকু একদম কাকিমার কথা আমি অনেকবার বলেছি। যারা পুরনো যারা আমাকে দেখেছো তারা জানো যে কাকিমার কথা আমি বলি। তো কাকিমা না, যখনই কাকু মারা গেলেন, কাকিমা তো মানে একদম স্তব্ধ হয়ে গেলেন যে এটা তো মেনে নেওয়া যায় না, না হঠাৎ একটা সুস্থ মানুষ বাড়ি থেকে আসছি বলে বেরোচ্ছে, তার কর্মজগতে যাচ্ছে, হঠাৎ তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে উনি মারা গেলেন। যখন কাকিমাকে বলা হচ্ছে যে কাকু কিছু একটা হয়েছে, হাসপাতালে ভর্তি, কাকিমা তখন না বলছে ছেলেটা কাঁদছে, কিন্তু কাকিমা এরমভাবে বলছে আমাকে যে ছেলেটা কাঁদছে, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু একবারও মনে হয়নি যে তোমার কাকু আর নেই। বলছে আমি ভাবছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের হাত পা নষ্ট হয়ে যায়, এরম আমি ভাবছি যে কিছু হয়তো হয়েছে তাই হাসপাতালে ভর্তি হয়েছে, কাকিমা এটা ভাবছে। কিন্তু যখন মানে কাকুর মৃতদেহটা নিয়ে এলো, কাকিমা তখন পুরো স্তব্ধ, মানে ওই যে থেমে গেল একদম। আর সেই থেমে যাওয়াটা একদিন দুদিন না, প্রায় 5 বছর মতন কাকিমা নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলেন একদম। মানে চারপাশের লোকজন এলে কাকিমা দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো, একটু জমির দিকে ভিতর দিকে চলে যেত, কারোর সাথে কথা বলতে চাইতো না, একদম স্তব্ধ হয়ে থেমে গেছিল। কিন্তু কি ওই স্তব্ধ হওয়াটা কাকিমাকে মানিয়ে গেছিলো এই কারণেই, মানে কাকিমা চলে গেছিলো, মানিয়ে গেছিলো বলবো না, কাকিমা চলে গেছিলো এই কারণে যে কাকিমা দাদা কাকিমাকে পুরোপুরি সাপোর্ট করেছিল যে ঠিক আছে ও নিজেকে গুটিয়ে নিচ্ছে, তার জন্য কি মানে মামার বাড়ি থেকে আর কি রান্না করা খাবার আসতো, হয়ে যেত, কাকিমা খেলো না খেলো, ভাই হয়তো কোনো রকমে চললো, এবার সংসারে আর কেউ নেই, এভাবে তা মানে দিন কেটেছিল। সবাই মিলে বোঝানো হচ্ছে যে তোমার এরম থেমে থাকলে হবে না। তারপরে তো আমরা আস্তে আস্তে বোঝালাম যে তুমি কেন এরম করছো, তোমার ভাইয়ের জন্য তো তোমাকে বাঁচতে হবে। বলতে কাকিমা এখন বাড়িতে এমনি টিউশনই করে, বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে টিউশনই করে। তো কাকিমার বাচ্চাদের নিয়ে অনেকটা সময় কেটে যায় হিসাবে বলবো যে ওই যে স্তব্ধ হয়ে গেল, কিন্তু সে আবার চলতে শুরু করলো। কিন্তু এখন কাকিমা অনেকটা আগে যেমন কোনো আত্মীয় বাড়িতে তো যেত না, এখন কাকিমা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আবার এই ক্ষেত্রে দেখতে গেলে আমার শাশুড়ির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয়েছে। যখন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, সেই যে দুঃখ পেয়ে উনি কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারেননি, কারণ উনি জানেন যে পুরো সংসারটা ওনাকে চালাতে হবে। মানে তখন আমার হাজব্যান্ড আছে, প্লাস ছোটো মেয়ে আছে, মানে আমার ছোটো ননদ আছে, শুধু বড় ননদের বিয়ে হয়েছিল, বড় ননদের 1.5 বছর মতো বিয়ে হয়েছিল, তারপরেই বাবা মারা গেছিলেন। এবার তাহলে সংসারটা কী করে চলতো, সঙ্গে সঙ্গে পেনশন চালু হয়নি, মা পেনশন পেয়েছিলেন প্রায় 1.5 বছর পরে, সংসারটা চালু করতে হবে। তখন কিন্তু এই যে বাড়িতে যে কারবারটা, আমার এই বিজনেসটা বলি আমি, ঠাকুরের বিজনেসটা নিয়ে মা কিন্তু ওই মনে দিন 15 মতন মা হয়তো একটু স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাকিমা যেমন 5 বছর একদম চুপ করে বসে রইলো, সেরকম কিন্তু মা পারেনি। কারণ মা ভাবলো যে মা আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, নাহলে সংসার চলবে না। এবার মা যেহেতু বাবার সাথে সাথে সবসময় থাকতো, এই মা অনেকটা ব্যাপার জানতো। এবং ছেলের চাকরির জন্য মাকে অনেকবার অফিসে যাতায়াত করতে হয়েছে, পেনশনের জন্য অনেকবার অফিসে যাতায়াত করতে হয়েছে, অনেক কিছু মাকে করতে হয়েছে। মা তখন পুরো নিজেকে আড়াল করে ঘরে বসে থাকতে পারিনি আর কি। তো মাকে কারবারটা সামলাতে হয়েছে, কারিগরদের সাথে কথা বলতে হয়েছে, কোথায় কী কাজ হবে, কী মাটি আসবে। একটা বিজনেস চালাতে গেলে একজন মানুষকে যেমন পুরো সোজা হয়ে দাঁড়াতে হয়, মাকে তখন ঘুরে সেই সোজা হয়ে দাঁড়াতে হয়েছিল। এই জন্য আমি বারবারই বলি, এই জন্য আমি আমার শাশুড়ি মাকে শ্রদ্ধা করি। তাই জন্য না মা কারবারটা ছাড়তে চান না আর কি। মা বলে এটা থেকেই তো আমি দাঁড়িয়ে গেছি, ঘুরে যে দাঁড়াতে পেরেছি, আমি কারোর থেকে 1 পয়সা সাহায্য নিইনি।
আমি ঘুরে দাঁড়াতে পেরেছি একমাত্র এই কারণে যে আমার বাড়িতে এই বিজনেসটা ছিল বলে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই জন্য এই যে প্রচণ্ড পরিশ্রম হয়, আমি বলি না যে যখন আমাদের সিজনের কাজ হয় প্রচণ্ড পরিশ্রম হয়, কিন্তু এটা আমরা সুখের পেছনে ছুটছি না। আমি একটা ভবিষ্যৎ আমার ছেলেদের তারা যা খুশি করছে করুক, বাইরের জগতে তারা চাকরি করুক, কিন্তু তারা আমি তাই চাই যে অন্তত লোক দিয়েও তারা বিজনেসটাকে সামলাক, কারণ তারা তাহলে কখনো মুখ থুবড়ে পড়বে না। যদি বা বাইরের জগতে কোনো অসুবিধা হয় তার বিজনেসটা তাকে হেল্প করবে। আর মানে আমি এটা বিশ্বাস করি যে বাড়িতে একটা বিজনেস সেই ছোটো বাচ্চার মতো লালন করে তাকে বাড়াতে হয়। হ্যাঁ, যে কোনো বিজনেসই একটা ছোট বাচ্চা থেকে প্রথম দিনই তোমার একবারে এত ঠাকুর, আমার শাশুড়ি মা গল্প করেন যে প্রথম যখন ঠাকুর করা তো চালু করেছিলাম একটা মাত্র বিশ্বকর্মা করেছিলাম। সেই জায়গা থেকে সেই একটা থেকে মা 100টাও বিশ্বকর্মা করেছে, 100-র বেশি বিশ্বকর্মা করেছে, কিন্তু আমরা আবার কমিয়ে দিয়েছি। এখন আবার 50-60টা এসে দাঁড়িয়েছে। এখন মানে কম্পিটিশান মার্কেট হয়ে গেছে, এ সমস্ত নানান কারণে অনেকটা কমিয়ে দিয়েছি, বা আমরা হয়তো ততটা আর পরিশ্রম করতে পারি না, লোকজনের অসুবিধা, ছেলেপুলেরা পড়াশোনা করবে তাদেরকে সবসময় বিজনেসে টানতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে আমরা আবার কমিয়ে দিচ্ছি, কিন্তু মা সেই একটা থেকে কিন্তু 100টা বিশ্বকর্মা মা করেছিলেন। আমি আমার দেখেওছি, আমি বিয়ের পরেও এসে দেখেছি যে 100টা বিশ্বকর্মা। তখন বাইরে একটা চালা ছিল, এখন না বাইরে চালার ওখানটা একটা ক্লাব ঘর হয়ে গেছে, ওটা হয়নি। যাই হোক, এইভাবে বিষয়গুলো দেওয়াতে কি হয়, একদম ঘরোয়াভাবে আমি আলোচনা করি, ভীষণ ভালো লাগে, মনের কথাগুলো আমি শেয়ার করতে পারি। তবে এই যে থেমে যাওয়া আর একটু বিজ্ঞাপন বিরতি আমার মনে হয় অনেকটা কাছাকাছি ব্যাপার। তবে কি আমরা না কিসে শান্তি পাই, কিসে সুখ পাই, এটা পুরোপুরি নিজেদের ওপর নির্ভর করে যে আমি কতটা হলে আমি তৃপ্ত হব, সেটা আমার ওপর সম্পূর্ণ। মানে সুখের এই যে সংজ্ঞাটা, কি পেলে কি থেকে সুখ পাবো, এই যে সংজ্ঞাটা সকলের কাছে এক নয়, সকলের কাছে আলাদা আলাদা। আমি ভালো খাচ্ছি দাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি বছরে একবার, আমি বাড়িতে মোটামুটি আমার কালকের কথা চিন্তা করছে, আমি আজকে ভালো আছি, আমার সন্তানরা মোটামুটি পড়াশোনা করছে, কেউ একজন চাকরি করছে, ভালো, আমি এতেই সুখী। এটা যখনই আমি মনে করতে পারবো তাহলে আমি সুখী। এবার যদি মনে হয় না আর একটুখানি দরকার, তাহলে আমি সুখী না, তাহলে আমার আরেকটু কিছু দরকার। ঠিক আছে ব্যাপার, এতটাই বললাম। তো তোমরা বলো, দুজনেই বলো, কবিতাকে অনুরোধ করবো আর শালিদি ভাইকে অনুরোধ করছি, দুজনেই বলো যে আমি কথাটা কি ঠিক বললাম। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো। কালকে একদম ছিলাম না, দুটো অনুষ্ঠান ছিল একই সঙ্গে, দুটো বাড়িতে নেমন্তন্ন, একটা বাড়িতে খেয়েছি আরেকটা বাড়িতে কিছু খাইনি, কিন্তু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে বলে কালকে আর বিষয় নিয়ে আলোচনাও করতে পারিনি। আর আমি সবাইকেই বলি, আমার একটু মাইগ্রেনের প্রবলেম, একটু রোদ্দুরে বেরোলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এসে ওইভাবে কোনো রকমে এসে শুয়েছি। তো এই হচ্ছে জীবনযাত্রা, এটাই তো, এটাকে মেনে নিতে হবে। তাই জন্য কালকে কারোর ভিডিও সেভাবে দেখিনি বলতে দেখিনি, কারোরটাই বোধহয় দেখিনি কালকে। আর নিজেও তো ভিডিও করতে পারিনি, যে আগে থাকতে কিছু করে রাখবো সেই রকম মানে পরিস্থিতিটা আমার হয়নি। না হলে আমি যদি একটু সুযোগ পাই আমি বসে পড়ি, যে যা হোক করে একটু অন্তত বলি, যাতে আমার অন্তত বলাটা হয়। না বলতে পারলে ভীষণই খারাপ লাগে, বারবারই বলি। তো চললাম আজকে পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো।